তো আলোর চ্যাপ্টার প্রায় শেষের পথে, ঠিক আছে, একদম প্রায় শেষের পথে আলোর চ্যাপ্টার। তো সেখানে আলোর হচ্ছে যে অনুশীলনী আছে এখানে, এটা কিসের বই? অভিনব, অভিনব প্রকাশনী, ভৌত বিজ্ঞান, ঠিক আছে। এখানে কোশ্চেন আছে, গাণিতিক প্রশ্ন কিছু আছে অনুশীলনীতে। প্রথম কোশ্চেন আছে যে বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি আপতন কোণে আলোকরশ্মি আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে রশ্মিটির চ্যুতি নির্ণয় করো। তাহলে কি হচ্ছে, দেখে এদিকে তাকাবি, যদি কারণ না হয়ে থাকে বায়ু, এটা হচ্ছে কি বায়ু থেকে কাঁচ, কি হচ্ছে প্রতিসরণ, এটা হচ্ছে আলোকরশ্মি এসে পড়লো, তাহলে এটা হচ্ছে কি অঙ্কিত অভিলম্ব, তাই না? এটা হচ্ছে কি অঙ্কিত অভিলম্ব। এই অভিলম্বের সঙ্গে যে কোণটা করেছে সেটা হবে কি আপতন কোণ। আপতন কোণের মান কত বলেছে? 45 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ কত না অভিলম্বের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে কত? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে এখানে আপতন কোণ, এখানে কি হচ্ছে আপতন কোণ, আপতন কোণ আই সমান কত? 45 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ আর সমান কত? 20 ডিগ্রি। তো প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতি কোণের রাশিমালা কি হয় না? প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা হয়, চ্যুতি কোণ যাকে আমরা ডেল্টা বলি, আমি বলে দিয়েছিলাম যেটা বেশি হবে সেখান থেকে ছোটটা বাদ দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে এখানে। তাহলে কি হবে এখানে 45, মানে এখানে হবে কত? আই মাইনাস আর, তো কত হবে? 45 মাইনাস 20 ডিগ্রি, এটা হচ্ছে 45 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 25 ডিগ্রি, ঠিক আছে। যেটা বেশি হবে সেখান থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আর প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ সেটা ছিল আলাদা। যদি কোনো আলোকরশ্মি, এটা হচ্ছে কি প্রতিফলক তল, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলক তল। ধরো কোনো আলোকরশ্মি এখানে এসে পড়লো, ধরো কত? 30 ডিগ্রি কোণে এসে পড়েছে, তাই তো? তাহলে এটা প্রতিফলিত হয়ে যাবে, এটাও কত হবে? 30 ডিগ্রি কোণ, ঠিক না? এটা 30 হলে ওটাও 30 হবে। তো এখানে চ্যুতিকোণের যে রাশিমালা আছে সেটা কত না? 180 ডিগ্রি মাইনাস 2i, আই মানে কি আপতন কোণ। তো এখানে চলে আসবে কত? 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আই মানে কত? 30 ডিগ্রি। তো হিসাবে কি হচ্ছে? হিসাবে হচ্ছে 180 মাইনাস কত হচ্ছে? 60, মানে হবে কত? 120 ডিগ্রি। এটা হচ্ছে কি প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতিকোণ, আমি জাস্ট মনে করিয়ে দিলাম। আর প্রতিসরণের বেলা কি হবে? আই মাইনাস আর, বা আর মাইনাসও আই হতে পারে। যদি কোথাও দেখা যায় কি এখানে আই মাইনাস আর করেছি, তো ধরো কোথাও দেখা গেল কি না এটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে কি বায়ু, কাঁচ থেকে বাহিত হচ্ছে, এখানে ধরো কত না, এখানে ধরো 30 ডিগ্রি কোণে পড়েছে, আর এটা হয়েছে কত? 45 ডিগ্রি। তাহলে এখানে আই কত? 30, আর কত? 45। তাহলে এখানে কোনটা বড়? আর বড়। তো এখানে চ্যুতিকোণ হবে কত? এখানে চ্যুতিকোণ হবে, এখানে চ্যুতিকোণ হবে কত না? আর মাইনাস আই লিখবো, এখানে আই মাইনাস আর লিখেছি না, এখানে লিখবো আর মাইনাস আই। কত হবে? এখানে হবে 45 মাইনাস 30, মানে কত হবে? 15 ডিগ্রি। 60 কেন হবে রে? 15 হবে, তাই তো? তার মানে কি হচ্ছে? প্রতিসরণের বেলায় যেটা বড় সেখান থেকে ছোটটা বাদ দিতে হবে। আর প্রতিফলনের বেলায় কি করতে হবে? প্রতিফলনের বেলায় কি করতে হবে? যে 180 ডিগ্রি মাইনাস 2i, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস 2i হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন করেছিস কেউ? হয়েছে সেকেন্ড কোশ্চেন? কার কি উত্তর বেরিয়েছে বল? আচ্ছা, কি বলেছে সেকেন্ড কোশ্চেনটা পড়ে নিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেনের উত্তর হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের উত্তর এতটা, এর সঙ্গে এটা ছবি আছে, এটা এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের উত্তর। আর তার সঙ্গে এগুলো আমি আলাদা করে জাস্ট মনে করিয়ে দিয়েছি যে প্রতিফলনে কি হচ্ছে, বা যদি প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ যদি বেশি হয়, ব্যাস। সেকেন্ড কোশ্চেন কার হয়েছে? বায়ু মাধ্যম থেকে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কি? কে জানিস? 1 অ্যাংস্ট্রম মানে এক অ্যাংস্ট্রম মানে কত মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার,
ঠিক আছে, বলেছিলাম 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। এটা মনে রাখবি, ঠিক আছে? আমি না হলে আরেকবার লিখে দিচ্ছি। তো সেকেন্ড কোশ্চেনটা আছে, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত? বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এখানে একটা কোশ্চেন আছে কি না, প্রথমে এটা হচ্ছে কি বায়ু মাধ্যম, হচ্ছে বায়ু মাধ্যম, আর যে মাধ্যমে প্রবেশ করেছে সেই মাধ্যমটার এটা ধরো কোনো একটা মাধ্যম, তার প্রতিসরাঙ্ক কত না 1.5, এর প্রতিসরাঙ্ক কত বলছে 1.5। বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আমি কি লিখবো, ল্যামডা এ, এ মানে কি, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, লেখা আছে 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 6000 অ্যাংস্ট্রম। তাহলে কোশ্চেন বলেছে কি, কোশ্চেন বলেছে যে এখানে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে আর এই মাধ্যমে বেগ কত হবে, ঠিক আছে? তো প্রথম আমি ফর্মুলাটা লিখছি, কি হওয়া উচিত ফর্মুলা। দেখ, প্রথমে হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি, এটা আমি ধরো লিখে দিচ্ছি বায়ু, আর এটাকে লিখে দিচ্ছি কি এম, এম মানে কি মিডিয়াম, ধরো লিখে দিচ্ছি বায়ুতে এয়ার লিখে দিচ্ছি। তাহলে কি হবে, এ মিউ এম মানে কি এয়ার মিউ মিডিয়াম, তাই তো, এয়ার মিউ মিডিয়াম মানে বায়ুর সাপেক্ষে এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। তো কি কি আসবে, এয়ার মিউ মিডিয়াম যদি লিখি, এয়ার মিউ মিডিয়াম অর্থাৎ বায়ু সাপেক্ষে এই মাধ্যম প্রতিসরাঙ্ক, তাহলে কি লিখবো, মিউ মিডিয়াম বাই মিউ এয়ার। এটা নিয়ে কারো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবারে আমরা এখানে কি লিখি, ল্যামডা এ মানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বাই এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, আর যদি গতিবেগ দিয়ে লিখি তাহলে কি হবে, ভি এ বাই ভি মিডিয়াম। তো কথা হচ্ছে যে কি কি দেওয়া আছে প্রথমে, দেখ প্রথমে আমি যদি এটা নিই আর এটা নিই, তাহলে কি হচ্ছে, এ হচ্ছে কি না প্রতিসরাঙ্ক, মাধ্যমে যে প্রতিসরাঙ্কটা হচ্ছে সেটা কত 1.5, তাই না? আর বায়ুর প্রতিসরাঙ্ক আমরা সবসময় জানি কত হয়, 1 হয়। বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়, 1 হয়। আচ্ছা, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে, 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম বলেও লিখে রাখছি আমি, ঠিক আছে? তাহলে ল্যামডা এম মানে মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে পেয়ে যাব। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কি হবে, কোনাকুনি গুণ করছি, কি হবে 1.5 ল্যামডা এম সমান 6000 অ্যাংস্ট্রম, তাই তো, 6000 অ্যাংস্ট্রম। এখান থেকে ল্যামডা এম কি হবে, 6000 অ্যাংস্ট্রম বাই 1.5, তাই না, 6000 অ্যাংস্ট্রম বাই 1.5। অ্যাংস্ট্রমটাকে এখানে লিখছি, দশমিক তুলে দিলাম, একটা শূন্য এখানে আসবে, ঠিক তো, আসবে এখানে। আচ্ছা, 15 15 4 60, আর পরে হচ্ছে কি 3টে শূন্য, তাহলে কত কত উত্তর হবে, 4000 অ্যাংস্ট্রম। তাহলে আমি যে ফর্মুলাটা লিখছি এখানে, আমি যে এখানে ফর্মুলাটা লিখছি, সেই ফর্মুলাটা কিন্তু আগে বলেছিলাম, এরকম একটা ফর্মুলা বলেছিলাম না একসঙ্গে লিখে, এম এখানে এরকম লিখেছিলাম, যদি আমি 1 মিউ 2, ঠিক আছে, কি লিখেছিলাম, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, আর এখানে কি লিখেছিলাম যে সাইন আই বাই সাইন আর, তারপরে লিখেছিলাম v1 বাই v2 ল্যামডা 1 বাই ল্যামডা 2, এগুলো সব কিন্তু যে প্রথমে তাকেই প্রথমে লিখেছি। আর প্রতিসরাঙ্কের বেলা কি লিখেছি, মিউ 2 বাই মিউ 1, শুধু প্রতিসরাঙ্কের বেলায় উল্টো, প্রতিসরাঙ্কের বেলায় কি হবে, শুধু হচ্ছে ওপরে কত হবে মিউ 2, নিচে হবে মিউ 1। তো এখানেও ঠিক একই রকম ভাবে আমি যদি লিখি এ মিউ এম, তাহলে কি হবে, মিউ এমটা উপরে থাকবে, মিউ এটা নিচে থাকবে, যেখানে কি লিখেছিলাম 1 মিউ 2 মানে কি মিউ 2 বাই মিউ 1। আর এখানে ল্যামডা এ বাই ল্যামডা 2, ভি এ বাই ভি এম, এগুলো ঠিক আছে। এখান থেকে ল্যামডা এম মানে মাধ্যমে, এই মাধ্যমটাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে না, উত্তর হবে যে 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে। উত্তর কি হবে, এটা লিখে নেওয়ার পরে, আচ্ছা তোরা এখানে লিখবি কিভাবে, ঠিক আছে, তোরা এখানে প্রশ্নতে উত্তর লিখবি কিভাবে, উত্তর লিখবি এটা এটা লিখে দিতে পারিস,
লিখে দিয়ে তারপরে এটা লিখে দিবি। তারপরে কি লিখবি উত্তরে, এটা এটা আমি মুছে দিচ্ছি, এটা কিন্তু লেখার দরকার নেই, এটা তো ফর্মুলা বললাম আলাদা করে যাতে মনে থাকে। তাহলে কি লিখবি, অতএব 1.5 প্রতিসরাঙ্কে প্রতিসরাঙ্ক 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 4000 অ্যাংস্ট্রম। এবার বল গতিবেগটা করতে পারবি? গতিবেগ করতে পারবি? কি করে আসবে গতিবেগ করতে গেলে? কোনটা দিয়ে আসতে হবে? এটার সঙ্গে এটা, তাই না? গতিবেগ করতে গেলে কি আসবে? এটার সঙ্গে এটার। তাহলে বল বায়ুতে আলোর গতিবেগ কত হয়? 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে গতিবেগ চাই, vm চাই, এটা হচ্ছে কি var। তাহলে আমি করব এটার সঙ্গে এটা, মিউ এম বাই মিউ এ সমান va বাই vm। তাহলে এখান থেকে কি পাবো, মিউ এম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1.5 বাই বায়ুর প্রতিসরাঙ্ক, বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸ বাই মাধ্যমে আলোর গতিবেগ। এটা সবার টোকা হয়ে গেছে? নিচেরটা তুলে নিয়েছিস? নিচেরটা সবাই নিচেরটা সবাই তুলে নিয়েছিস? মুছে দেবো? হয়ে গেছে? তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করে বল কি আসছে। 2 × 10⁸ আসবে। দেখ কোনাকুনি গুণ করে দিচ্ছি। 1.5 vm ইজিক্যালস টু 3 × 10⁸। এখানে কিন্তু মিটার পার সেকেন্ড আছে, এগুলোর কিন্তু কোনো একক নেই। তো vm কত হবে, 3 × 10⁸ বাই 1.5। ঠিক আছে? এখান থেকে একটা কাজ করবি, দশমিক উঠিয়ে দিলে কি হবে, এখানে একটা শূন্য হয়ে যাবে। 15 × 2 = 30। উত্তর কত হবে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরে কি লিখবো, অতএব 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ হয় বা হবে, আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? বলেছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5। পরের কোশ্চেন, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচে আলোর গতিবেগ কত? এই একই উত্তর আসবে। ঠিক আছে? এই একই উত্তর আসবে কিন্তু। 3-এর কোশ্চেন। আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? যখন বায়ু শূন্য মাধ্যম থেকে ওই বায়ু বলছি শূন্য মাধ্যম থেকে আলো আসবে রে, বায়ু নয়। শূন্য মাধ্যম থেকে আলো কি হবে, এই মাধ্যমে আসবে, কাঁচের প্রতিসরাঙ্ক কত, 1.5। ঠিক আছে? তো তখনই হয়ে যাবে কি, এটা কাঁচের পরম প্রতিসরাঙ্ক। এবারে কি বলেছে, কাঁচে আলোর গতিবেগ vg। ঠিক আছে? কাঁচে আলোর গতিবেগ কত হবে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ মানে ভি এয়ারে আলোর গতিবেগ আমরা জানি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানে যে ফর্মুলা আসবে সেটা কি না, মিউ কি আসবে, জি বাই মিউ এ ইজিক্যালস টু ভি এ বাই ভিজি। ঠিক আছে? বেগটা উপরে থাকলে, বেগটা যেটার উপরে আছে প্রতিসরাঙ্ক তার বেলার নিচে থাকবে। তো এখান থেকে মিউ জি কত হচ্ছে 1.5, মিউ এ তো 1, ভি এ হচ্ছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ভিজি কত হবে? তাহলে গুণ করে বল, এখান থেকে একই উত্তর আসবে, 3 × 10⁸। এখান থেকে আসবে কত, ভিজি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 1.5 দশমিক। তাহলে কত হচ্ছে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলে উত্তর কি হবে? অতএব কাঁচে আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচে আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাঁচে আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন 4 জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3। উল্টোপাল্টা করে দিয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, সে দিক অসুবিধা নেই। জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচে আলোর গতিবেগ কত? এরকম কোশ্চেন দিয়েছে। তো ঠিক আছে, যেমন এখানে হচ্ছে মান দিয়েছে সেরকম করে করব। তাহলে কি লিখবো? জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক ব্র্যাকেটে কি লিখবো? μw কত দেওয়া আছে? 1/3। তারপরে কি আছে? কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক কত হচ্ছে? μg সমান কি লিখবো? জি মানে গ্লাস, 4/3। কোশ্চেন বলেছে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি বলতে? এখানে কাঁচ থেকে জলে আলো যাচ্ছে, তাহলে কাঁচ থেকে আলো কিন্তু জলে যাচ্ছে। কাঁচের সাপেক্ষে জলের বলেছে না, কাঁচের সাপেক্ষে জলের, তার মানে কি হবে? এখানে লিখবো কি? কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। এটা কিন্তু কিছু না, ঠিক আছে? কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কি লিখবো? মিউ তো লিখবো, কার সাপেক্ষে? কাঁচের, মানে জি আগে হবে তারপরে ডাব্লিউ হবে। এটাকে কিভাবে লিখে? μw/μg, মানে যে লাস্টে থাকে তাকে উপরে। তাহলে এখান থেকে বল μw কত দিয়েছিল? 1/3, তাই তো 1/3। μg কত দিয়েছিল? 4/3। এটা কত হচ্ছে? 1/3 ইন্টু কি হবে? 3 উপরে উঠে যাবে, নিচে হবে 4, তাহলে কেটে গেলে কত হচ্ছে? 1/4, তাই তো? তাহলে কি লিখবো? এখানে উত্তর হয়ে যাচ্ছে। অতএব কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান 1/4। এখানে যেমন মান দিয়েছে সেই রকম উত্তর হবে, ঠিক আছে? কেন কি আমরা এমনিতেই জানি জলের প্রতিসরাঙ্ক হয় 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক হয় কত? 3/2, কিন্তু এখানে সব উল্টো পাল্টা দিয়েছে তো সেরকমই হবে উত্তর। হ্যাঁ, এটা আছে না, কি হবে? ভগ্নাংশের নিচে আছে, তাহলে কি হবে? 3 উপরে উঠে যাবে, 4 নিচে নেমে যাবে। আর এরপরে কি বলেছে? কাঁচে এরপরের পার্ট বলেছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচে আলোর গতিবেগ কি হবে? ঠিক আছে, বায়ুতে আলোর গতিবেগ দেওয়া আছে, কাঁচে আলোর গতিবেগ কি হবে? এই দেখ, তাহলে আমি কি করব? একটা কাজ করব কি, এটা হচ্ছে কি বায়ু, কাঁচ। বায়ুর প্রতিসরাঙ্ক কত? মিউ এ আমরা কত লিখি? 1। আর কাঁচের প্রতিসরাঙ্ক এখানে দেওয়া আছে কত? কাঁচের প্রতিসরাঙ্ক যেটা দেওয়া আছে সেটা ধরতে হবে, 4/3 কিন্তু। হ্যাঁ, কাঁচের প্রতিসরাঙ্ক 4/3। কাঁচের প্রতিসরাঙ্ক আমরা যে জানি 1.5, সেটা কিন্তু নিয়ে করলে হবে না, এখানে প্রশ্নে যেটাই দেওয়া আছে সেটাই। তাহলে বায়ু থেকে আলোক রশ্মি আসছে, এখানে বায়ুতে আলোর গতিবেগ কত জানি আমরা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচে আলোর গতিবেগ কত হবে? এটা তোরা নিজেরা কর, আমি বলবো না, একটু আগে করেছি, এটা নিজেরা কর। কোন ফর্মুলা দিয়ে আসবে? এটা কোন ফর্মুলা দিয়ে আসবে? আগেরটা টুকে নিয়েছিস? এটা কোন ফর্মুলা দিয়ে আসবে? না, এরকম করে আমরা লিখি, প্রতিসরাঙ্ক যদি আমি লিখি মিউ g/μa, ঠিক আছে? তাহলে কি হবে? গতিবেগ কি হবে? উল্টো করে লিখতে হবে, ঠিক আছে? va/vg। তাহলে এখানে দেখ যেটা মান আসছে, মিউ জি কত? 4/3, মিউ এ কত? 1, সমান va কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভিজি আছে এখানে।
একটা কাজ করছি দেখ, ক্যালকুলেশনে যাতে না প্রবলেম হয় আমি ভেঙে ভেঙে কিরকম করছি, এই দেখ কোনটা হচ্ছে মেন, মানে হচ্ছে ভগ্নাংশের যে লাইন সেটা দেখতে হবে, এইটা হচ্ছে কি মেন ভগ্নাংশের লাইন, ঠিক আছে। নিচে 1 আছে, 1 মানে কিন্তু 1/1, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এটাকে করব, আগে 4/3 তো থাকলো, ইনটু কি হবে 1 বাই, এই 1টা উপরে উঠবে, একই তো ব্যাপার হচ্ছে 1/1, ঠিক আছে। তো যাতে ভুল না হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভিজি। তো এটা হচ্ছে কি এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 4 VG ইজিক্যালস টু 3 × এখানে যা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে আসবে কত, ভিজি আসবে কত না, এটা হচ্ছে কত 9 9 × 10⁸ মিটার পার সেকেন্ড, নিচে হবে কত 4। তো 9কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9কে 4 দিয়ে ভাগ করলে দেখ, 9কে 4 দিয়ে ভাগ কর, দশমিকে আসবে, 4 2 8 হলো, 1 নামলো, দশমিক দিলাম 0, 4 2 8, 2 নামবে, 4 5 20, কত হচ্ছে 2.25। তাহলে উত্তর কত হবে 2.25 গুণিতক 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হবে উত্তর। দেখ পুরো একদম ভেঙে ভেঙে ক্যালকুলেশন করেছি। এখানে কিছু এমসিকিউ আছে, সেগুলো দেখছি, ঠিক আছে। প্রথম এমসিকিউ, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে, কি হবে, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে, কোনটা হবে? প্রথম কথা আমাকে বল, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, একটি অবতল দর্পণের যে ছবি, আগে ছবিটা মনে করতে হবে। দেখ এদিকে তাকাবি, একটা অবতল দর্পণে যদি তুই ছবি আঁকিস, এটা তো অবতল দর্পণ, এর মেরু এটা, এটা হচ্ছে কি এর ফোকাস, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। যদি এখানে বস্তু রেখে আলোক রশ্মিকে এখানে নিয়ে যাস, এবং সেই আলোক রশ্মিটা কোথা দিয়ে যাবে, সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মিকে কি করবি, তুই এরকম করে রেখাটা টেনে দিবি, দিয়ে কি করবি এখানে দিয়ে নিয়ে যাবি, দিয়ে এটাকে পিছিয়ে নিয়ে আস, তাহলে এরকম গেল। তাহলে এই দুটোকে কি করতে হবে, পেছনের দিকে বাড়ালে দুটো আলোক রশ্মি এখান থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা হচ্ছে কি প্রতিবিম্ব, এটা কি প্রতিবিম্ব, সৎ না অসৎ, অসৎ প্রতিবিম্ব। আচ্ছা দেখে কি মনে হচ্ছে, বস্তুর থেকে বড়, তো বস্তু থেকে বড়, তাহলে বস্তু থেকে যদি বড় হয় তার মানে কি হবে, রৈখিক, বস্তু থেকে যদি বড় হয় তাহলে বিবর্ধনের মান কি হবে, একের থেকে বেশি। আমরা কি জানি, বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে কি জানি, রৈখিক বিবর্ধন মানে জানি কি প্রতিবিম্বের আকার বা উচ্চতা, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, এটা জানি তো, বস্তুর আকার। তো এখানে কি দেখাচ্ছে, প্রতিবিম্বের আকার তো বড়, হ্যাঁ তো প্রতিবিম্বের আকার বড়, তো বস্তুর থেকে বড়, তার মানে রৈখিক যে বিবর্ধনের মান সেটা কি হবে, একের থেকে বেশি আসবে। এবারে এখানে যে অপশানগুলো দেওয়া আছে ভালো করে লক্ষ্য কর, একটি অবতল দর্পণে মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে। যে অপশানগুলো দেওয়া আছে, অপশান এ তে দেওয়া আছে কত 2, এটা কি একের থেকে বড়, তো অপশান এ তে দেওয়া আছে 2, এটা একের থেকে বড়, তাহলে এখন প্রথম দেখেই বলছি এটা হতে পারে, এই উত্তরটা হতে পারে। বি তে কি আছে, বি তে আছে 1/2, এ তো একের থেকে ছোট, এটা হবে না, হবে কি, হবে না। সি তে আছে কত 1, 1 তো হবে না, সমান আকারের হবে না। ডি তে আছে কত 2/3, 2/3 হতে কি হচ্ছে, একের থেকে ছোট, তাহলে এগুলো কেউ হচ্ছে না, হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে, একের থেকে বড়। কেন কি তোদেরকে ওই রকম করে দেবে না যে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ সমান ফোকাস দৈর্ঘ্যের অর্ধেক, মানে f/2, ইউ এর জায়গায় মাইনাস বসাবো, ফোকাসে -f বসাবো, দিয়ে 1/u প্লাস 1/v ইজিক্যালস টু 1/f, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব, এরকম তোদের দেবে না, ঠিক আছে। কেন কি এটা তোদের সিলেবাসে নেই। ওরকম করে হলে আমি এক্সাক্ট রৈখিক বিবর্ধন কত হচ্ছে মান বসিয়ে দিতে পারি, ঠিক আছে, রৈখিক বিবর্ধনের মান কত হবে বসিয়ে দিতে পারি। সেকেন্ড কোশ্চেন, ইএনটি, ইএনটি মানে কি জানিস,
ইএনটি কি? ঠিক আছে, ইয়ার নোজ টিথ। ঠিক আছে, কি বলছে? লেগ। কি বলছে? আচ্ছা, ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি কি হবে? অবতল দর্পণ। এই দেখ, আমার দিকে তাকাবি। উত্তল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা তো আকারে ছোট হয়। ডাক্তার চাইছে কি, দাঁতের যখন কোনো চিকিৎসা করছে ডাক্তার চাইছে কি দাঁতটা বড় করে যাতে দেখায়। সমতল দর্পণে কিরকম প্রতিবিম্ব দেখে? সমান আকারের। উত্তল দর্পণে ছোট আকারের। অবতল দর্পণে দেখ, এই যে দেখ, ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে তাহলে তার বড় আকারের প্রতিবিম্ব দেখাচ্ছে। তাহলে কি হবে? কানের কোনো জায়গায় ধরো প্রবলেম হয়েছে, সেটাকে যদি চিকিৎসা করতে যায় তাহলে সেটাকে তো বড় করে দেখতে চাইবে, তবে তো দেখতে পাবে ভালো করে। তো উত্তর কি হবে? অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি হলো সমতল, অবতল, উত্তল, বক্র দর্পণ। উত্তর হবে কি? অবতল দর্পণ, মানে অপশন বি, অবতল দর্পণ। অবতল দর্পণ হবে উত্তর। ঠিক আছে, অবতল। ঠিক আছে, অবতল দর্পণ। আছে অবতল দর্পণ, টিক মারবি। ঠিক আছে, অবতল দর্পণ। আচ্ছা, এরপরে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ কি বলেছে ভালো করে শোন। মোটর গাড়ির হেডলাইটে, দুটো জিনিস আলাদা। হেডলাইটে অবতল দর্পণ। আমি একটা কথা বলছি শোন, এদিকে তাকাবি। পাশে পাশে যেটা, মানে ওটাকে বলে ভিউ ফাইন্ডার। ওটাকে বলে ভিউ ফাইন্ডার, মানে যেটা দু সাইডে যে আয়না দুটো থাকে, বা এমনি বড় গাড়ির হচ্ছে দু সাইডে যে আয়না দুটো থাকে তাদেরকে কি বলে? ভিউ ফাইন্ডার বলে। ঠিক আছে, আর যেটা হেডলাইট, মানে যেটার থেকে আলো বেরোচ্ছে সেটা হচ্ছে কি? হেডলাইটের যে দর্পণ সেটা হবে অবতল দর্পণ। এবার বলছি শোন, কেন এরকম হচ্ছে একটু বলি। এদিকে দেখ, ভিউ ফাইন্ডার কি কাজে ব্যবহার করা হয়? যাতে করে পেছনের কোনো গাড়ি টাড়ি আসছে কিনা দেখতে পায়, মানে দু সাইডে যে দুটো হচ্ছে দর্পণ থাকে তাদেরকে বলে ভিউ ফাইন্ডার। এবারে কথা হচ্ছে যে ভিউ ফাইন্ডার ব্যবহার করছি পেছনের কোনো গাড়ি আসছে কিনা তাদেরকে দেখতে। আমি যদি একই আকারের একটা সমতল দর্পণ, একই আকারের একটা সমতল দর্পণ, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ নিই, ঠিক আছে, কার ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র বেশি হবে সেটাকেই ব্যবহার করব আমরা। দৃষ্টিক্ষেত্র বলতে তার এইখানে হচ্ছে কি চোখ আছে দেখছে, ঠিক আছে, এর বেলাও এখানে চোখ আছে দেখছে, আর এর বেলাও কি আছে, এরকম নিচের দিকে আছে চোখ। তো এখানে দৃষ্টিক্ষেত্র মানে, একটু দূরের দিকে আঁকি। দৃষ্টিক্ষেত্র মানে, দৃষ্টিক্ষেত্র মানে হচ্ছে কি কতটা জায়গার আলো, কতটা জায়গার বস্তুকে এ দেখতে পাবে। ঠিক আছে, কতটা জায়গার বস্তুকে দেখতে পাবে। এখানে দেখ, আমরা কি করব, এখান থেকে একটা আলোকরশ্মি একদম এই সমতল দর্পণের একদম এই হচ্ছে যে প্রান্ত বিন্দুতে নিয়ে গেলাম, তাহলে এটা প্রতিফলিত হলে কিরকম হবে? এরকম। আরেকটা আরেকটা আলোক রশ্মিকে যদি আমি এরকম করে নিয়ে যাই তাহলে প্রতিফলিত হলে কিরকম? এরকম। তো আমি যদি উল্টো করে রেখে দিই তাহলে এই আলোক রশ্মিটা এলে এটা প্রতিফলিত এখানে চলে যাবে, আর এটা এলে এটা প্রতিফলিত হয়ে এখানে চলে যাবে। তার মানে এখানে যে চোখ আছে সে কি করবে? এতটা জায়গার বস্তুকে দেখতে পাবে, এতটা জায়গার বস্তুকে দেখতে পাবে। আর এখানে দেখ, এখান থেকে ধর আলোক রশ্মি এলো, দিয়ে কি হলো? এরকম করে এসছে। আরেকটা আলোক রশ্মি কি হচ্ছে? এরকম করে এসছে, দিয়ে এরকম করে আসছে। তার মানে কি হচ্ছে? এতটুকু জায়গাতে, এতটুকু জায়গার বস্তুকে দেখতে পাবে। আর উত্তল দর্পণের বেলায় সবচেয়ে বেশি জায়গাকে দেখতে পাবে। ঠিক আছে, উত্তল দর্পণের বেলায় কি হবে? এখানে যদি চোখ থাকে তাহলে কি হবে? এখান থেকে আলোক রশ্মি আসবে, এরকম করে হবে এটা, ঠিক আছে, আর এটা আসবে এখান থেকে আলোক রশ্মি আসবে, এসে কি হবে? এরকম করে আসবে। তো এতটা জায়গার বস্তুকেও দেখতে পাবে। ঠিক আছে, তার মানে একটা জিনিস কি তোরা লিখতে পারিস কি, একই আকারের, এটা লিখছি একই আকারের, একই আকারের যদি আমি উত্তল, একই আকারের সমতল, অবতল,
ও উত্তল, একই আকারের সমতল, অবতল ও উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে একই আকারের সমতল, অবতল ও উত্তল দর্পণগুলির মধ্যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি। বোঝা গেল কি? দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি। তাই উত্তল দর্পণকে গাড়ির কোথায় ব্যবহার করা হয়? ভিউ ফাইন্ডারে। গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। ঠিক আছে? কেন উত্তল দর্পণকে গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হচ্ছে? না, একই আকারের সমতল, অবতল এবং উত্তল দর্পণগুলির মধ্যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি, এই জন্য। কেন কি আমাকে গাড়ির পেছনে বেশি জায়গা দেখতে হবে, ঠিক আছে, বেশি গাড়ি আসছে কিনা সেটা পেছন থেকে দেখতে হবে, এই জন্য। তো মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ হচ্ছে কি? অবতল দর্পণ। কেন কি অবতল দর্পণটাকে যদি অবতল দর্পণের ফোকাসে যদি আলোটাকে রাখি, বাল্বটাকে রাখি, তাহলে ওখান থেকে আলোক রশ্মি আসবে, এসে কি হবে? একদম প্রধান অক্ষের সমান্তরালভাবে অনেক দূর পর্যন্ত আলো যেতে পারবে। আর যদি এমনি একটা বাল্ব জ্বেলে দিই তাহলে কি হবে? ওখান থেকে ছড়িয়ে পড়বে চারদিকে, বেশি দূরে আলো যেতে পারবে না। এই কারণে করা হচ্ছে। আচ্ছা, এবারে আলোর বিক্ষেপণ বলে দিচ্ছে, ঠিক আছে? আলোর বিক্ষেপণ অ্যাকচুয়ালি কি? এইটুকু পার্ট বাকি আছে, এটা করে দিই, তারপরে যদি সময় থাকে এমসিকিউ করব। আলোর বিক্ষেপণ, ঠিক আছে? আলোর বিক্ষেপণ ওরকম ব্যাপার, এসব কুসংস্কার। ঠিক আছে, আলোর বিক্ষেপণ, দেখ, সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে ভূপৃষ্ঠে, আস্তে আস্তে কি হচ্ছে না, বায়ুর কণা বা জলের কণা, এগুলোতে আলোক রশ্মি কি হবে? আলোক রশ্মি এসে পড়বে। কেন কি বায়ু মাধ্যম দিয়ে আলোক রশ্মি যখন আসছে, আলোক রশ্মি আসার সময় কি হবে না, ওদের সঙ্গে কি হবে, ধরো কোনো একটা জলের কণার উপরে গিয়ে আলোক রশ্মি পড়লো, তাহলে কি হবে? জলকণাটা কি করবে? ওকে শোষণ করে নেবে, ঠিক আছে, আলোক রশ্মিটাকে শোষণ করবে, দিয়ে তারপরে আবার কি করবে? বিকিরণ করবে ওকে, ঠিক আছে? হ্যাঁ, 25%। আচ্ছা, এখানে কি হচ্ছে যে এই যে আকার আছে, যে কণাগুলো আকার আছে না, তাদের আকার তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হয়, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হয়। এই জন্য এরা কি করে? শোষণ করে এবং পুনরায় কি করে? সেগুলোকে বিক্ষিপ্ত করে, বিকিরণ করে, তো সেটাকে কি বলছে? বিক্ষেপণ। তো এখানে দেখ, বিক্ষেপণ কি বলবো? আলোক রশ্মির বিক্ষেপণ। এখানে বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র আছে, ঠিক আছে, এটাই পড়ে পরীক্ষাতে, র্যালের বিক্ষেপণ সূত্র। ঠিক আছে, এই যে আলোক রশ্মিগুলো বিক্ষেপণ হচ্ছে, তো র্যালের বিক্ষেপণ সূত্র হচ্ছে কি লিখবো? বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতা, বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতা, ঠিক আছে, বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতা, সূক্ষ্ম বস্তুর উপর আপতিত আলোর, সূক্ষ্ম বস্তুর উপর আপতিত আলোর, সূক্ষ্ম বস্তুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। তরঙ্গ দৈর্ঘ্যটাকে ল্যামডা বলে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সহিত ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের
ব্যস্তানুপাতিক হয়, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। তাহলে বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতা সূক্ষ্ম বস্তুর উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, এখানে কি হবে না আই প্রপোর্শনাল টু কি হবে ল্যামডা টু দি পাওয়ার 4, 1/λ টু দি পাওয়ার 4, 1/λ টু দি পাওয়ার 4। তাহলে কি হবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেশি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বিক্ষেপণের তীব্রতা কি হবে, কম হবে, তার বিক্ষেপণের তীব্রতা কম হয়, তার বিক্ষেপণের তীব্রতা কি হয়, কম হয়। আর কি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার বিক্ষেপণের তীব্রতা কি হবে, বেশি হবে। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার বিক্ষেপণের তীব্রতা বেশি হবে, বেশি হয়। কেন না ভগ্নাংশের নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে কি হবে, পুরো মানটা কি হবে, কম হবে। আর ভগ্নাংশের নিচে যদি ছোট সংখ্যা হয় তাহলে কি হবে, সেই মানটা বড় হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি হবে, ভগ্নাংশের নিচে বেশি সংখ্যা, এই জন্য কি হবে, পুরো মানটা কি হবে, ছোট হবে। আর যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয় মানে নিচে যদি ছোট সংখ্যা আছে তাহলে তার বিক্ষেপণের তীব্রতা কি হবে, বেশি হবে। ঠিক আছে, এর উপরে কিছু কোশ্চেন হতে পারে। আচ্ছা, যদি আলোর বিক্ষেপণ কাকে বলে, এটা যদি বলে আলোর বিক্ষেপণ কাকে বলে, কি বলবি, আলোর বিক্ষেপণের সংজ্ঞা যদি বলে, সূর্যের আলোক রশ্মি বায়ুর মধ্য দিয়ে যাওয়ার সময়, ঠিক আছে, কি করবি, যে বায়ুর মধ্য দিয়ে যাওয়ার সময় বায়ুকণা বা বায়ুর হচ্ছে যে ধূলিকণা বা জলকণার উপরে কি হয়, আপতিত হয়। এই কণাগুলির আকার আলোর যে আপতিত আলো পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় কি হয়, সমতুল্য হয়। তো কি হবে, এগুলো যদি আপতিত হয় তাহলে কি হবে, এগুলো যদি আপতিত হয় তাহলে কি হবে, সেটা শোষণ হবে, তারপরে সেগুলোকে কি করবে, আবার বিকিরণ করবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বল যে ধর সূর্য থেকে আলোক রশ্মি আসছে, 7টা বর্ণের আলো, এর মধ্যে 7টা বর্ণের যে বিক্ষেপণ হবে কার তীব্রতা বেশি হবে। আমি বলতে চাইছি যে বেনি আর সহকলা মানে হচ্ছে কি বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। লালের তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তার তীব্রতা কি হবে, কম হবে। আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম মানে তার তীব্রতা বেশি হবে। তাহলে হিসাব অনুযায়ী বেগুনির তীব্রতা বেশি। কিন্তু আমাদের আকাশকে কি রকম দেখায়, যদি পরিষ্কার আকাশ হয় কিরকম দেখায়, নীল দেখায়, আকাশী নীল দেখায়। ঠিক আছে, তো বেনি আ, ঠিক আছে, ঠিক আছে, মানে বেগুনি নীল মানে কি আকাশী, তো বেগুনির পরে নীল তারপরে আকাশী। তো এখানে বেগুনিরও তীব্রতা মোটামুটি ভালো আছে, নীলেরও আছে তীব্রতা, আকাশীরও তীব্রতা মোটামুটি থাকবে একটা, অন্যান্যগুলো তীব্রতা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এবার কথা হচ্ছে আকাশকে তাহলে বেগুনি না দেখে আমরা কেন আকাশী রঙের বা নীল রঙের দেখি, এর কারণ হচ্ছে কি না অ্যাকচুয়ালি বেগুনির তীব্রতা সবচেয়ে বেশি হচ্ছে ওখানে, কিন্তু আমাদের চোখে নীল রং বা আকাশী রংটা বেশি করে ধরতে পারে, এই জন্য আমাদের চোখ কি দেখে, আকাশটাকে নীল দেখে। তাহলে একটা কোশ্চেন লিখ, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। ঠিক আছে, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, এটা কোশ্চেন পরীক্ষাতে পড়ে, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। ঠিক আছে, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। আমি আর এটা লিখছি না, কেন কি বইতে লেখা আছে, আমি যেটা মুখে বললাম সেটা বইতে লেখা আছে, একবার রিডিং পড়ে দিচ্ছি, দেখে নে। ঠিক আছে, কি বলছে,
সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। এই কথাটা ঠিক, ঠিক আছে? তাহলে কি হবে না, সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাচ্ছে তখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। র্যালের বিক্ষেপণ সূত্র অনুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্য চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। সেকেন্ড লাইন হয়ে গেল। তারপরে কি, এখন সূর্যের সাদা আলোতে উপস্থিত বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, ঠিক না? সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য, সবচেয়ে কম। তাই সাদা আলোর মধ্যে উপস্থিত বেগুনি ও নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়, এটাও একটা কথা, বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই এই বিক্ষিপ্ত আলো আকাশ থেকে আমাদের চোখে এসে পৌঁছালে আমরা আকাশকে নীল দেখি, ঠিক আছে? বিক্ষেপণ বেশি হচ্ছে, এই জন্য আমরা আকাশকে নীল দেখছি। এরপরের কোশ্চেন লেখ, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, আচ্ছা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি মানে কি হবে, তীব্রতা কি হবে, কম হবে, তীব্রতা কম হবে। কিন্তু কথা হচ্ছে কি, লাল আলোর বিক্ষেপণও কম হবে, ঠিক আছে? মানে মানে কথা হচ্ছে যে আমি যদি এখানে কোনো লাল আলো জ্বালি তাহলে কি হবে, সেটা কিন্তু যখন মানে যাবে, ধর এখান থেকে 100 মিটার যাবে লাল আলোটা, এখান থেকে কোথায় যাবে, 100 মিটার যাবে। তো এই 100 মিটারের মধ্য দিয়ে যেতে যেতে যত বায়ুকণা, ধূলিকণা বা হচ্ছে কি জলকণার সঙ্গে মানে সংঘর্ষ হবে, হয়ে বিক্ষেপণ হবে, সেই বিক্ষেপণটা কিন্তু কম হবে, বিক্ষেপণটা কম হবে। তাহলে যার বিক্ষেপণ কম হবে সে কি হবে, অনেক দূর পর্যন্ত যেতে পারবে, তাই না? বিপদ সংকেত মানে কি, একটা ট্রেন এখানে আছে, সে দেখা যাবে হয়তো 50 কিলোমিটার দূর পর্যন্ত সোজা লাইনে দেখতে পাচ্ছে যে লাল, ওখানে হচ্ছে যে বিপদ সংকেত জ্বলে আছে। তো এত দূর থেকে ওই লাল আলোটা যেন দেখতে পায়। তার মানে কি, এখানে আমি লাল আলো কি হবে, এখানে যদি কোনো বাল্ব জ্বালি, এখানে যদি কোনো বাল্ব জ্বালি তাহলে কি হবে, লাল আলো যে যাবে অনেক দূর পর্যন্ত সেটার কিন্তু বিক্ষেপণ অনেক কম হবে। তার মানে কি, লাল আলো এখান থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে, হয়েছে? এই কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হচ্ছে, কারণ লাল আলোর বিক্ষেপণ কম হচ্ছে। লাল আলোর কি হচ্ছে, বিক্ষেপণ কম হচ্ছে, এই কারণে বিপদ সংকেত। এবার পড়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কারণ বায়ুতে উপস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে, ঠিক? বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্য চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। দৃশ্যমান বর্ণগুলির মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, বিক্ষিপ্ত আলোগুলির মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, হয়েছে? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কি হচ্ছে, সর্বাধিক, ফলে লাল আলোর বিক্ষেপণ খুবই কম হয়। ঠিক আছে, লাল আলোর কি হচ্ছে, তরঙ্গদৈর্ঘ্য বেশি, এই জন্য বিক্ষেপণ কম হবে, ফলে লাল আলোর বিক্ষেপণ খুবই কম হয়। সেই জন্য বায়ুমণ্ডলের মধ্য দিয়ে লাল আলো বহুদূর পর্যন্ত যেতে পারে। দেখ, কেউ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সে যদি বারবার বিক্ষেপণ হয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ে তাহলে সে কি বেশি দূর যেতে পারবে? যেতে পারবে না। মানে যার বিক্ষেপণ বেশি হবে সে বেশি দূর যেতে পারবে না। আকাশের নীলের ব্যাপারটা কি ছিল, নীল আলো বিক্ষেপণ হয়ে বেশি বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছিল, ফলে কি হবে, এত দূরের বায়ুমণ্ডল থেকে নীল আলো ছড়িয়ে পড়ে আমাদের ভূপৃষ্ঠ পর্যন্ত এসছে, ঠিক আছে? লাল বা অন্যান্য আলোগুলো কেন আসতে পারেনি, কেন কি ওরা কম বিক্ষেপণ হচ্ছে, ঠিক আছে, ওই জন্য ওরা আসতে পারেনি ভূপৃষ্ঠ পর্যন্ত। নেক্সট,
সূর্য উদয় বা অস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? ঠিক আছে, সূর্য উদয় বা অস্তের সময় সূর্যকে কেন লাল দেখায়? হ্যাঁ, সূর্য উদয় বা অস্তের সময় সূর্যকে কেন লাল দেখায়? দেখ, আমি একটা কথা বলছি, যখন সূর্য উদয় হচ্ছে বা অস্ত যাচ্ছে, তখন সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে সেটা সব থেকে বেশি পথ অতিক্রম করছে। মানে কেন? আমি যদি এখানে দাঁড়াই, এখন সূর্য অস্ত যাচ্ছে মানে কি অনেক দূরে সূর্যটা আছে, আর একদম দুপুরবেলা যদি সূর্য বলি একদম মাথার উপরে সূর্য আছে। ঠিক আছে, ঠিক আছে। তো সূর্য যখন হচ্ছে বলছি যে অস্ত যাচ্ছে বা সূর্য উদয় হচ্ছে, তখন কিন্তু অনেক বেশি দূর পর্যন্ত সূর্যের আলোক রশ্মিটা যাবে। তো সেক্ষেত্রে কোন আলোটা দেখতে পাবো আমরা? লাল আলো। খুব বেশি দূর যখন হবে তখন আমরা কোনটা দেখতে পাবো? লাল আলোটাকে দেখতে পাবো। কেন? লাল আলোর বিক্ষেপণ কম হয়। তো এটা পড়ছি, দেখ, বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাস অণু বা ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা থেকে সূর্যের সাদা আলোর বিক্ষেপণের জন্যই উদয় বা অস্তের সময় সূর্যকে লাল দেখায়। আমরা জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ তত বেশি। ঠিক, তাই লাল আলো অপেক্ষা বেগুনি বা নীল আলোর বিক্ষেপণ বেশি হয়। দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপর থাকে, তখন সূর্যলোককে যে দৈর্ঘ্যের বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসতে হয়, দুপুরবেলার কথা বলছি, উদয় বা অস্তের সময় সূর্যলোককে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। কেন? দেখ, দুপুরবেলা দুপুরবেলা কি হচ্ছে, সূর্য একদম মাথার উপরে আছে, তাহলে কম কম দূরত্ব। আর বিকেল বেলা বা সকালবেলা কি হচ্ছে, এখান থেকে সূর্য অনেক দূরে আছে। ঠিক আছে, তো সেই কারণে কি হবে, বেশি দূরত্ব অতিক্রম যখন করবে তখন আমরা কোনটাকে দেখব? লাল আলোটাকেই দেখব। ঠিক আছে, ঠিক আছে। তো এতটা পর্যন্ত হয়েছে। চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই সেখানে সূর্যের আলোর কোনো বিক্ষেপণ হয় না, তাই চাঁদের আকাশকে কালো দেখায়। এটা একটা কোশ্চেন। তাহলে কি কি কোশ্চেন হলো? আলোর বিক্ষেপণ কাকে বলে? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্র। ঠিক আছে, আলোর বিক্ষেপণ কাকে বলে? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্র। আকাশকে নীল দেখায় কেন? ঠিক আছে, বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? আর কি, সূর্য উদয় বা অস্তের সময় কেন সূর্যকে আমরা লাল দেখি? কেন কি অনেক বেশি পথ অতিক্রম করছে। চাঁদের আকাশকে কালো দেখায় কেন? কেন কি চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, এখানে বিক্ষেপণ হচ্ছে না, এই জন্য চাঁদের আকাশকে কালো দেখাচ্ছে। তো এই পর্যন্ত থাকছে। ঠিক আছে।